প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অর্থাৎ ম্যাথ কিওরে তোমাদের সকলের সুস্বাগতম। আজ আমি তোমাদের যে আয়তঘন চ্যাপ্টারটা করিয়েছিলাম, সেই আয়তঘন চ্যাপ্টারের লাস্টের যে এমসিকিউগুলো রয়েছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 24, 25 এবং 25-এর এবিসি করে যে কিউগুলো রয়েছে সেগুলো সলিউশন করিয়ে দিচ্ছি। খুব মন দিয়ে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এমসিকিউ পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে। দেখো কিভাবে এই এমসিকিউগুলো করতে হয়। প্রথম প্রশ্ন বলেছে কোশ্চেন নাম্বার যেমন 25 বলেছে কি যে কোশ্চেন নাম্বার 24 এ কেমন এবিসি করে দেওয়া আছে। এখানে দিয়েছে কি একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা কত? এখন একটি সমকোণী চৌপলের বাক্সের ভিতরের আয়তন বলতে কি বোঝায়? আমরা জানি যে সমকোণী চৌপলগুলোতে ভিতরের আয়তন, অর্থাৎ ভিতরের আয়তন বললে কি বোঝায় না, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা তো জানি, ইতিমধ্যে এই সম্পর্কিত অনেক প্রবলেম সলিউশন করেছি। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে ভিতরের আয়তনটা কি পাবো? তাহলে আমরা জানি যে এ বি সি ইজুক্যাল টু, এখানে দিয়েছে কত, 440। আবার এ বি অর্থাৎ ভূমির যে ক্ষেত্রফল এ বি ইজুক্যাল টু দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। 88 এত ঘন সেমি হবে এটা, কেমন? আর এটা হবে কত, এত বর্গ সেমি। বুঝে গেল? অতএব আমরা যদি এবিসি ডিভাইডেড বাই এবি করে দিই, অর্থাৎ 440 ডিভাইডেড বাই 88, তাহলে কি হবে? এ কাটবে, বি কাটবে, তাহলে সি পড়ে থাকবে। সি মানে কি? উচ্চতা। তাহলে 4 দুকানে 8, 4 দুকানে 8, 4 একে 4, 4 একে 4, 0, 2 দিয়ে কাটলে 2 5 10 আর 2 5 10, তাহলে 55 সেমি। বুঝা গেল? তাহলে উচ্চতা কত পেলাম না, 55। এক্ষেত্রে উচ্চতা আমরা কত পেলাম না, এক্ষেত্রে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটবে না এইভাবে, কারণ এখানে 22 আছে। তাহলে 11 দুকানে 22, কেমন? 11 একে 11, 0। বুঝা গেল না? আচ্ছা, আবার একবার করিয়ে দিচ্ছি, দেখো কিভাবে। এখানে থাকলো কত, এখানে থাকলো হচ্ছে আমাদের 440 ডিভাইডেড বাই 88, কেমন? তাহলে 11 আসতে 88, 11 4 44, 0, 8 5 40, সোজা হিসাব সমান কত হবে, 5 সেমি। তাহলে উচ্চতা, ভিতরের এই উচ্চতাটা আমরা কত পেলাম, 5 সেমি পেলাম। বুঝে গেল? এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে কি, পরের প্রবলেম একটি আয়তঘনকাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার 4 মিটার 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে। ওই গর্তের মধ্যে
5 মিটার দীর্ঘ, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে 190টি, 192টি, 184টি, 180টি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো ঠিক একই রকম একটা বড় এরকম আয়ত ঘনকাকার বাক্স আছে, বুঝা গেল? এরকম একটা বড় আয়ত ঘনকাকার ধরো বাক্স, এই প্রত্যেকটা ডায়াগ্রাম আঁকলে কি হয় না কোশ্চেনটার অ্যান্সার করতে সুবিধে হয়। এবার এর ভেতরে এরকম ছোট ছোট বাক্স রাখা হবে, বুঝা গেছে? এরকম ছোট ছোট আয়ত ঘনকাকার বাক্স। তা বড়টার দিয়েছে 40 মিটার দীর্ঘ, এটা 40 মিটার এবং প্রস্থ দিচ্ছে 12 মিটার, এইটা হচ্ছে 12 মিটার, বুঝা গেল? এবং গভীরতা দিচ্ছে 16 মিটার, এইটা দিচ্ছে কত? 16 মিটার। এবার এর ভিতরে যদি ছোট ছোট এইরকম বাক্স রাখা হয় তাদের 5, 4, 2, 5 মিটার, 4 মিটার আর 2 মিটার, এইটা হচ্ছে 5 মিটার, মানে লেন্থটা। কেমন? তাহলে কটি এইরকম বাক্স এর ভেতরে রাখা যাবে? প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা করব কি, প্রথমে বড়টার আয়তন বের করব। বড়টার আয়তন বের করানো সোজা, আমরা শিখেছি যে বড় বাক্সের আয়তন কি হবে না আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এত ঘন সেমি, বুঝা গেল? এত ঘন সেমি। এবার ছোট একটি কি না ছোট একটি ছোট বাক্সের আয়তন কত হবে? একটি ছোট বাক্সের আয়তন নিশ্চয়ই আমরা জানি, দৈর্ঘ্য মানে 5 গুণিত 4 গুণিত 2, আমরা গুণ করব না, গুণের আকারে রাখবো, এত ঘন সেমি। সবই সেমিতে দিয়েছে এখানে, এখানে প্রত্যেকটি দিয়েছে মিটারে, তাহলে এটা ঘন মি হবে। কেমন সোজা ব্যাপার, এত ঘন মি, বুঝা গেল? এবারে অতএব নির্ণেয় ছোট বাক্সের সংখ্যা। কোন নির্ণেয় ছোট বাক্সের সংখ্যা? না যতগুলো বাক্স এর ভেতরে এরকম পরপর থাতানো যাবে সেই বাক্সর সংখ্যা পাচ্ছি আমরা কিভাবে না মোট আয়তনকে একটি ছোট এর আয়তন দিয়ে আমরা ডিভাইড করে দেবো। 40 × 12 × 16 ডিভাইডেড বাই এইটা 5 × 4 × 2 এতটি, বুঝা গেল? মোট আয়তনকে একটা ছোট বাক্সের আয়তন দিয়ে আমরা যদি ডিভাইড করে দিই তাহলে মোট কটা বাক্স ধরবে এর মধ্যে সেটা আমরা পেয়ে যাব, সহজ ব্যাপার। তাহলে 5 8 40, 4 দুকানে 8, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে 16 আর 12 পড়ে থাকছে, তাহলে কটি হবে না 12 × 16 এতটি সমান। তা আমরা 16কে 12 দিয়ে গুণ করে দেবো, কেমন করলে কি হবে? 2 6 12, 2 2 2 1 3, 1 6 6, 1 1 1, তার মানে 2 6 3 9 1, 192টি। কটি হচ্ছে? 192টি। 192টি ছোট বাক্স ধরা যাবে। তার মানে এক্ষেত্রে বিয়ের দাগের অ্যান্সারটা কারেক্ট। কত দাগে? বিয়ের দাগের অ্যান্সারটা ঠিক হবে, বুঝা গেল? এবং আগের যে প্রশ্নটা ছিল শর্ট কোশ্চিন, সেই প্রশ্নটাতেও কিন্তু ABC ছিল, তাতে বিয়ের দাগে তার বিয়ের দাগের প্রশ্নটা কারেক্ট ছিল, 5 হচ্ছে সেমি, বুঝা গেল? এরপরে আমরা পরের প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম
পরের প্রবলেম বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন। আচ্ছা বেশ, বলেছে কি একটি ঘনক, কেমন একটি ঘনক আছে, একটি প্রত্যেকবারেই আমরা ডায়াগ্রাম একটা তৈরি করব, করে অ্যান্সারগুলো করব। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। আচ্ছা, যদি পার্শ্বতল আমরা এ ধরি তাহলে কি হবে না, পার্শ্বতলের ক্ষেত্রফল 6a² ইজুক্যাল টু দিয়েছে 256। যেহেতু শর্ট কোশ্চিন আমরা খুবই শর্টে করব, তাহলে a² ইজুক্যাল টু কী হবে না 256 ডিভাইডেড বাই 6। বুঝা গেল, 256 ডিভাইডেড বাই 6। এবার 2 কাটবো, 2 3 6, 2 একে 2, 2 2 4, 2 8 16। এবার 3 দিয়ে কাটবো, 3 4 12, আর সরি এটা 2 3 6। হ্যাঁ, কি বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গমিটার, ঘনকটির আয়তন। আচ্ছা আচ্ছা, পার্শ্বতল মানে এখানে লিখে দিয়েছে যে পার্শ্বতলের সংখ্যা 4 হবে, তার মানে আমাদের এখানে 4 চারটে মানে একটা, দুটো, আর এইটা আর ব্যাক সাইডটা, এই পার্শ্বতল চারটে সাইড আর কি, ফ্রন্ট আর ব্যাক, ওই জন্যে 4 ধরেছে। তাহলে আমরা কি করব, এটাকে 4 দিয়ে ডিভাইড করব, কেমন। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হলো 4a², যেহেতু বাহু একটা এ ধরেছি, তাহলে 256/4 হলো। তাহলে 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16 সমান 64 ইজুক্যাল টু 8 8 64, তাহলে 8a²। অতএব এ সমান কি হবে 8a² মানে 8 × 2, আর এখানে a² পাওয়ারটা এসে গেলে এটা কেটে যাবে, তার মানে 8 সেমি, সোজা কথা। বা দুজনের বর্গ বাদ দিয়ে দিলে 8 সেমি পেয়ে যাব। এবার বলেছে কি 8 মি, বর্গমিটার দিয়েছে, তাহলে 8 মিটার। এবার বলেছে যে ঘনকটির আয়তন। আচ্ছা আচ্ছা, অতএব আয়তন একদম সোজা, আয়তন কি হবে না 8 × 8 × 8, এত ঘন মিটার, যেহেতু ওখানে মিটার দিয়েছে, তাহলে কত হবে 8 8 64 × 8, এত ঘন মি। তার মানে 8 4 32, 2 হাতে রইল কত 3, 8 6 48, 49 50 51, 51, 512 ঘনমিটার। তাহলে এখানে 512 আছে ডি এর দাগে, তাহলে ডি এর উত্তরটাই কারেক্ট হবে, কেমন। তাহলে প্রত্যেকটি প্রবলেম আমাদের খুব মন দিয়ে দেখতে হবে এবং তারপর সলিউশনটা করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে পার্শ্বতল বলতে 4টে তল বোঝাচ্ছে, এইটা খেয়াল রাখতে হবে, কারণ আমরা ঘনকের ক্ষেত্রে কি জানি, পার্শ্বতল বললে আমরা সমগ্রতল বুঝি 6a², কিন্তু এক্ষেত্রে না, পার্টিকুলার উল্লেখ করে দিয়েছে পার্শ্বতল মানে 4টে, দু সাইডের দুটো, ফ্রন্ট আর ব্যাক, এই কেমন। এই জন্যে শর্ট কোশ্চিন একটু মন দিয়ে খুব সিনসিয়ারলি আমাদের দেখতে হবে, তারপরে সলিউশনটা করতে হবে, তবে সঠিকভাবে আমরা সলিউশন করতে পারবো, না হলে ভুলভাল হয়ে যাবে, কেমন। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে কি যে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27, দুটো ঘনক তাদের আয়তনের অনুপাত দিয়েছে কি না 1:1:27, 1:27, দুটি ঘনকের হচ্ছে আয়তনের অনুপাত, কেমন। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা যদি দুটি ঘনক এরকম ধরে নিই সঠিক, কেমন, এই এটা ধরো a1, আর আরেকটা ঘনক আমরা যদি নিই ঠিক এরকম, কেমন, তার যদি পার্শ্বতল যদি a2 ধরি, তাহলে এর আয়তন কি হবে a1 কিউব, কেমন। আর দ্বিতীয়টির আয়তন কি হবে না a2 কিউব, সোজা ব্যাপার। শর্তানুসারে কি a1 কিউব বাই a2 কিউব ইজুক্যাল টু কী হবে না 1/27, বুঝা গেল।
আমার আয়তনের অনুপাত দিয়েছে এখানে, বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27। তাহলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, এবার প্রথমটির সমগ্রতল কি হবে না 6a1 স্কোয়ার, আর দ্বিতীয়টির ক্ষেত্রে কি হবে 6a2 স্কোয়ার। তাহলে শর্তানুসারে নয়, অতএব নির্ণেয় অনুপাত, কিসের অনুপাত? ক্ষেত্রফলের। কেমন কি হবে না 6a1 স্কোয়ার বাই 6a2 স্কোয়ার। এবারে 6 কেটে যাবে, তা আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে a1 বাই a2, a1 কিউ বাই a2 কিউ সমান 1/27 পেয়েছি। কেমন, এইটাকে যদি একটু অন্যভাবে আমরা করি তাহলে কি হবে না এইখানটাতে কি হবে না a1 বাই a2 হোল টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 1/3 হোল টু দি পাওয়ার 3। বুঝা গেল? এবার উভয় পক্ষের যদি কিউ বাদ পড়ে যায় তাহলে a1 বাই a2 কি পাবো? a1 বাই a2 ইজ ইকুয়াল টু 1/3। কেমন, a1 বাই a2 কি পাবো? 1/3 পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হবে না a1 বাই a2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 বাই a2 সমান কত? 1/3। তার কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে, সমান 1/9। তার মানে প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল সমান হবে 1:9। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে সি এর দাগে আছে 1:9, এই সি এর দাগে, তাহলে সি এর দাগের অ্যান্সারটা ঠিক হবে। বুঝা গেল? এখানে a1 বাই a2 মানে a1 কিউ বাই a2 কিউ, সেটাকে আমরা লিখছি 1/27। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a1 বাই a2 পুরোটার হোল কিউ সমান কি হবে? 1/3 হোল কিউ। এবার উভয় পক্ষে কিউ বাদ পড়ে যাবে, এই কিউ যদি এদিকে যায় 1/3 হয়ে যাবে, 3 কেটে যাবে, কেটে গেলে কি হবে? a1 বাই a2 সমান 1/3। তাহলে a1 বাই a2 স্কোয়ার সমান কি হবে? 1/3 হোল স্কোয়ার সমান 1/3 9, তার মানে কি 1:9। বুঝা গেল? এ তো অত্যন্ত ইজি ব্যাপার। এরপর আমরা পরের প্রবলেমে যাব। তাহলে কোশ্চেন নম্বর কত ছিল আমাদের? 24। কেমন, 24-এ আমরা কত করব না কোশ্চেন নাম্বার 24-এর 4 হয়ে গেল 5। 24-এ এবার কোশ্চেন নাম্বার 5-এ যাব। বলেছে কি যে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস, একটি ঘনক কেমন, তার বলছে সমগ্রতলের ক্ষেত্রফল। তা আমরা কি করব সব সময় না বাহু এ ধরে নেব। তাহলে এস ইজুক্যাল টু দিল কি 6a স্কোয়ার, বলে দিয়েছে শর্তে সমগ্রতলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে কর্ণ মানে এইটা, মানে এই সাইডের নিচ হবে ও পাশের উপর হবে, সেইটা নির্ণয় করতে হলে প্রথমে ভূমির কর্ণ আমরা নির্ণয় করব। তার ভূমির কর্ণ এখান থেকে এই অবধি, এইটা কত হবে না ভূমির কর্ণ সমান √, দৈর্ঘ্য আর হচ্ছে মানে ভূমি যুক্ত লম্ব, এইটা লম্ব 90 ডিগ্রি আছে এইখানটাতে, তাহলে 2a স্কোয়ার। কেমন, তার মানে কি a√2, তাহলে এইটা হচ্ছে a√2। বুঝা গেল? আচ্ছা, এবার কর্ণ কি হবে? এই অংশটা, এইটা বলেছে ডি, তাহলে ডি স্কোয়ার ইজুক্যাল টু কী হবে? এইটা স্কোয়ার যুক্ত এইটা স্কোয়ার, তাহলে a√2 স্কোয়ার যুক্ত এ স্কোয়ার। না বুঝা গেল নি? আমরা প্রথমে ভূমির কর্ণ করেছি, ভূমিতলের কর্ণ, তারপরে ঘনকের কর্ণ। ভূমিতলের কর্ণ পেয়েছি a√2,
কেমন? তারপর এই ভূমির কর্ণ যুক্ত লম্ব স্কোয়ার, ভূমির কর্ণের স্কোয়ার যুক্ত লম্বের স্কোয়ার সমান কি ঘনকের কর্ণের স্কোয়ার, ডি স্কোয়ার। এখানে দিচ্ছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে ডি স্কোয়ার ইজুকাল টু এইটা হবে। তার মানে কি এ স্কোয়ার ইন্টু রুটের স্কোয়ার হলে 2 হবে প্লাস এ স্কোয়ার, তার মানে কত হলো না 3 এ স্কোয়ার। তাহলে ডি ইজুকাল টু কী হবে √3 এ স্কোয়ার ইজুকাল টু a√3। বুঝা গেল? এ স্কোয়ারের রুট করলে কী হবে এ হয়ে যাবে, আর √3 যেমন আছে তেমন পড়ে থাকবে। তাহলে ডি সমান কত পেলাম না a√3 পেলাম, কোনো একটা ঘনক যার একটি বাহু এ ধরে। এবারে বলেছে কি শর্তে যে এস এবং ডি এর সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এস সমান কি পেয়েছি 6 এ স্কোয়ার, আর এখানে ডি সমান পেয়েছি কত এইটা। তাহলে এর সঙ্গে এর সম্পর্ক আমাদের তৈরি করতে হবে। কিভাবে করব না এখানে আমরা কি করব এর জায়গায় কি লিখতে পারি না d/√3। দেখো এইটা যদি আমরা করি d/√3 ইজুকাল টু কি পাচ্ছি এ। তাহলে এক্ষেত্রে এই যে এস দেওয়া আছে সমান 6 ইন্টু, তাহলে এর জায়গায় কি লিখব এর জায়গায় d/√3, তার কি হয়ে যাবে না স্কোয়ার, সরি এইটা হচ্ছে ডি। বুঝা গেল? তাহলে এটা যদি হয় তাহলে 6 ইন্টু কি পাচ্ছি d²/√3 স্কোয়ার উঠে গেলে কত পাবো 3, তাহলে 3 দুকানে 6, তাহলে কি পাচ্ছি ইজুকাল টু 2 ডি স্কোয়ার। তাহলে এস সমান কি পাচ্ছি না 2 ডি স্কোয়ার বা s/2 সমান হয়ে যাচ্ছে ডি স্কোয়ার। এটাও করতে পারি ডি স্কোয়ার সমান s/2। এখানে দেখো ডি স্কোয়ার সমান s/2 আছে ডি এর দাগে, কোশ্চেন নাম্বার ডি এর যে অ্যান্সারটা দেওয়া আছে সেইটা, তার মানে কি এইটা ঠিক। বুঝা গেল? আচ্ছা, এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে বি, তার মানে কোশ্চেন নাম্বার 24-এর যেটা হচ্ছে বি প্রশ্ন। বিতে বলেছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো নির্ণয় না করলে তো বলা খুব মুশকিল, তাই আমরা প্রথমে নির্ণয় করে নেব। কিভাবে দেখো একটা ঘনক ছিল, তার বাহু ধরো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, আচ্ছা আচ্ছা বেশ, আরেকটি ঘনক একটু বড় গোছের আঁকতে হবে। একে দেখতে হবে কি এই তো দুটো প্রায় সমান হয়ে গেছে, একটু বড় হবে, একটু বড় করে আঁকলেই হবে। যে আমাদের ধরো এইটার বাহু ছিল এ, কেমন? এবার এটার বাহু দিয়েছে কি দ্বিগুণ মানে 2a। এবার বলেছে তাদের ঘনকের আয়তন, আচ্ছা বেশ, আয়তন প্রথমটার কি হয়ে যাবে a কিউ, আর দ্বিতীয়টার কি হয়ে যাবে 2 এর হোল কিউ সমান কি হবে 2 দুগুণে 4 দুগুণে 8 a কিউ। এবার বলছে কত গুণ বাড়ছে, সুতরাং আমরা কি করব না এই 8 a কিউকে এইটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে ক গুণ বাড়বে 8 গুণ। বুঝা গেল? এখানে দিচ্ছে কিন্তু 4 গুণ, এটা কিন্তু ফলস, এটা কিন্তু ফলস হবে, মিথ্যে হবে। বুঝা গেল? এরপরে 2-এর দাগে দিয়েছে যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে, এটা গেল 1-এর দাগে। এবার 2-এর দাগে দিয়েছে যে বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে
বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে। সংকেতে দিচ্ছে যে 1 আর সমান 100 বর্গমিটার, 1 হেক্টর সমান 100 আর। বেশ, 1 হেক্টর সমান 100 আর। আবার দিচ্ছে 1 আর সমান 1 হচ্ছে 100 বর্গমিটার। আচ্ছা, 100 বর্গ মিটার। বেশ, এখানে কত দিচ্ছে 2 হেক্টর। তাহলে 2 হেক্টর সমান কত হবে না 200 আর হবে। এবার 1 আর যদি 100 বর্গমিটার হয় তাহলে 200 আর ইজিক্যাল টু কী হবে না 200 আর একে 200 দিয়ে গুণ করব। 200 দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে না 2-এর পিঠে 4টে শূন্য হয়ে যাবে, এত বর্গমিটার। এবার বলেছে কি যে জমিতে 5 সেমি উচ্চতার বৃষ্টি হয়েছে। তাহলে উচ্চতা, জলের যে উচ্চতা সেটা সমান কত দিচ্ছে 5 সেমি। যেহেতু এটা বর্গ মিটারে দিচ্ছে তাহলে আমরা মিটারে করে নেব। তাহলে মিলি সেন্টি, জিনিসটা কি হচ্ছে মিলি সেন্টি ডেসি তারপরে মি। তাহলে কি হলো সেন্টিকে ডেসি করব তারপরে মি করব, তাহলে 100 দিয়ে ডিভাইড, তাহলে 5/100 এত মিটার। বুঝা গেল? এবার তাহলে আয়তন, এখানে বলছে আয়তন, তাহলে আয়তন কি হবে আয়তন ইজুক্যাল টু, তাহলে এখানে আছে কত 2-এর পিঠে 4টে শূন্য গুণিত 5/100, এত ঘনমি হয়ে যাবে, এত ঘনমিটার বৃষ্টিপাত। তাহলে দুটো শূন্য কেটে যাবে, কেটে গেলে কত হচ্ছে 5 দুগুণে 10 আর দুটো শূন্য আছে, তার মানে 1000 ঘন মিটার। এখানে জল দিয়েছে কত 1000 ঘনমিটার, তার মানে এটা কি হবে সত্য হবে। কারেক্ট, সত্য, ট্রু। বুঝা গেল? এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে শূন্যস্থান পূরণ করি একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা। আচ্ছা বেশ, বিয়ের দাগে কতর বি বলেছে যে হ্যাঁ 24/24 বি। একটু ড্রাই করতে হবে, ড্রাই না হলে ফুটছে না। হ্যাঁ 24 বি, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে, আচ্ছা এটা তো হয়ে গেল। এবারে সি, কোশ্চেন নাম্বার সিতে বলেছে শূন্যস্থান পূরণ করি একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি হবে। একটি সমকোণী চৌপল, প্রিয় শিক্ষার্থী দেখো, সমকোণী চৌপলের ক্ষেত্রে আমরা কর্ণ কাকে বলবো, যদি আমরা এইটাকে কর্ণ বলি তাহলে কিন্তু এটা ভূমিতলের কর্ণ, এইটা ভূমিতলের কর্ণ। তাহলে অ্যাকচুয়ালি সমকোণী চৌপলের কর্ণ কোনটা, এই পাশের নিচ, অপোজিট পাশের উপর। তাহলে এখান দিয়ে টানলে এটা হলো একটা, এখান থেকে টানলে এটা হবে তখন এইখানে আসবে দুটো, এ পাশ দিয়ে টানলে হবে 3টে, আর এইখান দিয়ে গেলে একটা হবে 4টে। তাহলে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি হবে না 4টি। বুঝা গেল? এরপরে দিয়েছে যে একটি ঘনকের একটি তলের কর্ণের সংখ্যা ও কর্ণের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা এই ঘনক এর তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে, তা আমরা যদি এইটাকে এ ধরি, এটাকে এ ধরি, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত হবে, এইটার সঙ্গে এটা 90 ডিগ্রি, কারণ জিনিসটা কীরকম আছে এইভাবে আছে, এইটা 90 ডিগ্রি, তার মানে কর্ণের দৈর্ঘ্য যদি পি হয়
তাহলে আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার সমান এ স্কোয়ার যুক্ত এ স্কোয়ার সমান কত হচ্ছে 2a স্কোয়ার। তাহলে পি ইজুকাল টু কি √2a স্কোয়ার। তার মানে কি না √2 ইন্টু একটি বাহু। এক্ষেত্রে দিয়েছে, কিন্তু এক্ষেত্রে দিয়েছে যে কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটু বাহু। তার মানে কি √2টা বুঝবে, এই √2টা ড্যাশে বুঝবে। বুঝা গেল? এটা গেল সি এর 2। এরপর আমরা 3-এ যাব। সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে ওই ঘনবস্তুর বিশেষ নাম। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কোনো সমকোণী চৌকোলের যদি একই হয় তাহলে তার নাম কি বলবো আমরা? তার নাম বলবো ঘনক। কি বলবো? ঘনক। এটা হচ্ছে 3-এর দাগের প্রশ্ন। বুঝা গেল? তাহলে এই সি এর সব প্রশ্নগুলো কমপ্লিট হলো। এরপর আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে বলেছে যে কোশ্চেন নাম্বার, পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 25। কেমন? 25 বলেছে একটি ঘনের তলসংখ্যা x। আচ্ছা, ঠিক একটা আমাদের আয়তঘন আঁকতে হবে। এক্ষেত্রে এই আয়তঘন, এবার এই আয়তঘনের বলেছে যে তলসংখ্যা x। প্রিয় শিক্ষার্থী দেখো, x মানে তল, এইগুলো কেমন, এই তলসংখ্যা কত হবে 1 2 3 4, আর এই ফ্রন্ট আর ব্যাক 4 2 6। তাহলে আমরা পাচ্ছি কি x সমান কত পাচ্ছি 6। বুঝা গেল? x সমান 6 তলসংখ্যা, এবং ধার সংখ্যা y। ধার মানে কোনগুলো? এইগুলো। ঠিক করে লক্ষ্য করো, 1 2 3 4। তাহলে এই সাইডে 4টে, আর এই সাইডেও ঠিক একইভাবে আমরা কটা পাচ্ছি 4টে। তাহলে 4 4 8 2 10 2 12। তাহলে y সমান কত হচ্ছে আমাদের 12 বা 12। বুঝা গেল? তাহলে ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z। শীর্ষবিন্দু কে কে? দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে শীর্ষবিন্দু মানে z ইজুকাল টু কত পাচ্ছি 8। আচ্ছা, শীর্ষবিন্দু z, কর্ণের সংখ্যা p। আচ্ছা, কর্ণ কটি না ইতিমধ্যে আমরা পেয়েছি 1 2, এই সাইড দিয়ে এটা 3, আর এই সাইড দিয়ে একটা 4। তাহলে কর্ণর সংখ্যা XYZ, এবং কর্ণ দিচ্ছে p সমান 4 হলে এবার দিয়েছে যে x মাইনাস y প্লাস z প্লাস p ইজুকাল টু কত? এর মান কত লিখি? বেশ, এখানে কত পাচ্ছি আমরা 6, এটা পাচ্ছি -12 প্লাস 8 প্লাস 4। তাহলে কত হচ্ছে 6 -12 8 4 12। তাহলে এটা কেটে গেলে কত অ্যান্সার হচ্ছে 6। তাহলে এক্ষেত্রে হচ্ছে 6। বুঝা গেল? এটা হচ্ছে 25-এর 1। এবার 2 বলেছে কি, 2-এ বলেছে যে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য 4 6 4 একক এবং 8 2h - 1 2 একক। দুটি যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত? বেশ, প্রথমটা দিচ্ছে 4 6 4। মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 6 4। কেমন? তাহলে তার আয়তন কত হবে 4 × 6 × 4 এত সমান। দ্বিতীয়টার মাত্রা দিয়েছে 8 × 2h - 1, আরেকটা দিয়েছে কত না 2।
প্রিয় শিক্ষার্থী, যেহেতু এগুলো শর্ট কোশ্চিন, আমাদের তখন তো সময় খুব কম থাকে, তাই দ্রুত শর্টে আমাদের সলিউশন করতে হয়। তাহলে আমরা শর্টে এইভাবে করব, 4 6 ইন্টু 4 ডিভাইডেড বাই 8 ইন্টু 2 ইজিক্যাল টু 2h মাইনাস 1। উভয়েরই আয়তন বলেছে ইকুয়াল, তাহলে কি হবে, এইটা ইজিক্যাল টু এইটা। তা সেক্ষেত্রে আমরা এইচের মান অতি সহজে নির্ণয় করতে পারি। 2 দুগুণে 4, 2 4 8, 4 4 কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 6, তাহলে বা 6 আর ইজিক্যাল টু 2h মাইনাস 1। এবার 1 এদিকে এলে কি হবে, 6 প্লাস 1 ইজিক্যাল টু 2h, বা এখানে 6 আর 1 কত হচ্ছে 7, তাহলে 7/2 ইজিক্যাল টু h। তা আমরা 7কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 2 3 6, 2 5 10 ইজিক্যাল টু h। তার মানে কি, h সমান 3.5 একক। বুঝা গেল, h এর মান কত পাচ্ছি, 3.5 একক। এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসেব করে লিখি। একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বেড়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, এই প্রবলেম একটু মানে জটিল, তাই আমরা ভালো করে এটাকে কোষে রেডি করব। কোষে মানে এটা ভালো করে দেখতে হবে আমাদের। একটি ঘনকের বলেছে যে একটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে। বেশ, ধরো একটা ঘনক, কেমন এইভাবে একটি ঘনক আছে, একটি ঘনকের কি আছে না, দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে, এই তাহলে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য যদি একক হয়, কেমন, তাহলে তার কি বের করেছে না, দৈর্ঘ্য বাড়ালে সমগ্র তলের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছে, যে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বেশ, প্রথমে আমরা এ দৈর্ঘ্যের ঘনকের ক্ষেত্রফল কি হবে না, আমরা জানি 6a²। কেমন, এর ক্ষেত্রফল, চার ধারের ক্ষেত্রফল কত পেলাম, 6a²। এবার এর দৈর্ঘ্য 50% বাড়িয়েছে, তাহলে যদি 50% বাড়ে কত হবে না, 50/100 ইন্টু a। তার মানে কি, এটা কাটবে, 5 দুগুণে 10, তার মানে কি a/2 পরিমাণ বাড়ছে। তাহলে আগে ছিল কত, a, বেড়ে হয়েছে কত, a/2। তাহলে দাঁড়ালো কি জিনিসটা, 2 একে 2, তার মানে 2a প্লাস a/2 সমান 3a/2। তাহলে দ্বিতীয়বারে কি হচ্ছে না, ঘনকের একটা পার্শ্বের দৈর্ঘ্য হচ্ছে এত একক। বুঝা গেল, তাহলে তার ক্ষেত্রফল সমান কত হবে না, 3a/2 এটার হোল স্কোয়ার হবে, আর 6 হবে, 4টে তল, 6টা তল, তাহলে 6a² সমান কত হচ্ছে, 6 ইন্টু 3 3 9, 9a² এটা হবে কত, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 3 6, তার মানে কত, 9 3 27a²/2। তাহলে দ্বিতীয়বারে তার ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে বাড়ছে কত না, নির্ণেয় শতকরা বৃদ্ধি আমরা সরাসরি করে দেবো। শতকরা বৃদ্ধি কীরকম না, প্রথমে বাড়ছে বের করি না, 27a² বাই 2 মাইনাস, প্রথমে ছিল কত 6a²,
তাহলে 6a²। তাহলে এই পরিমাণ বাড়ছে, এই পরিমাণ বাড়ছে কতর উপরে? না এই 6a² উপরে। তাহলে নিচে 6a² দিয়ে ভাগ। 6a² বাড়ে এই পরিমাণ, একে বাড়বে ডিভাইডেড বাই 6a², আর 100 বাড়বে ইন্টু 100। বুঝা গেল? তাহলে শতকরা বৃদ্ধি আমরা পেয়ে যাব। শতকরা বৃদ্ধি পাচ্ছি কিভাবে? 6a² এই ক্ষেত্রফলের উপর বাড়ছে এই পরিমাণ, একে বাড়বে এইটা দিয়ে ডিভাইড, আর শতকরা বৃদ্ধি হবে কত? ইন্টু 100। বুঝা গেল? এবার এইটা আমরা সলিউশন করছি, দেখো। তাহলে 27a² মাইনাস 6 দুকানে কত? 12a² বাই 6, সরি এইখানটা 2 থেকে যাচ্ছে, বাই 2 হোল আপন 6a² ইন্টু 100 ইজুকাল টু, এখানে তাহলে বাদ দিলে হচ্ছে কত? 5 2 7, 1 আছে 15a² বাই 2 ইন্টু এটা আছে 1/6a², আর এখানে আছে কত? 100। বুঝা গেল? এবারে এই a² কেটে গেল। এবার 3 দুকানে 6, 3 5 15। এবার 2 দিয়ে যদি কাটি, 2 5 10, 0। আর 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 2 দুকানে 4, 2 5 10। তাহলে 25 5, তাহলে 5 ইন্টু 25 সমান 125। এত পার্সেন্ট শতকরা বাড়তিছে কত? 125%। বুঝা গেল? তাহলে শতকরা বাড়তিছে 125। এরপর আমরা পরের প্রবলেমে যাব। কোশ্চেন নাম্বার 25 হচ্ছে কত? 4 দাগে আইভি। কেমন? কোশ্চেন নাম্বার 4 বলেছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটি নূতন নিরেট ঘনক তৈরি করা হলে নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে? বেশ, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি ও 5 সেমি। বেশ, তাহলে 3 সেমি, তারপরে কত আছে? 4 সেমি, তারপর একটা 5 সেমি। তিনটে ঘনককে গলিয়ে একটা বড় ঘনক তৈরি করা হয়েছে। এই বড় ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত হবে? প্রিয় শিক্ষার্থী, এটা অত্যন্ত সহজ। কেন না, বড় ঘনকটার যদি একটি ধার এ হয় তাহলে কি হবে? AQ ইজুক্যাল টু এইটার আয়তন যুক্ত দ্বিতীয়টার আয়তন যুক্ত তৃতীয়টার আয়তন। সহজ ব্যাপার না? বুঝা গেল? তিনটে ঘনককে গলিয়ে একটা নূতন বড় ঘনক তৈরি করেছে এরকম। তাহলে এই বড় ঘনকের আয়তন কি হবে? এই তিনটে ঘনকের আয়তনের সমষ্টি হবে। ইজুক্যাল টু 3 3 9 3 কত? 27, 4 4 16, 4 64 যুক্ত 5 5 25 5 125। তাহলে আমরা যদি যোগ করে নিই 125, 64 আর 27, বুঝা গেল? যোগ করে দেবো। তাহলে 5 4 9, 10 16 6 হাতে রইল 1, 6 4 10 একে 11 1 হাতে রইল কত? 1 একে 2। তাহলে কত পাচ্ছি? 216 ঘন একক। বুঝা গেল? এবার 216কে আমরা কি করব? লসাগু করব। দেখো কতই দেবো? 2 একে 2 0, 2 8 16, 2 2 5 10, 2 4 8, 2 2 দুকানে 4, 2 7 14, 3 3 লং 27, 3 3 3 9। তাহলে দেখো এক্ষেত্রে হচ্ছে কি 1 2 3 1 2 3, তার মানে কি এটা এক জোড়া, এটার সঙ্গে এটা জোড়া, এটার সঙ্গে এটা জোড়া, 3 দুকানে 6, তার মানে এখানে থাকতেছে 6 × 6 × 6। বুঝা গেল? ইজুকাল টু কি হবে?
6-এর কিউব। তাহলে কি দাঁড়ালো, এ সমান 6-এর যে কিউ আছে হোল টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। এবার তাহলে কী হবে, এই 3 কেটে যাবে, তার মানে 6, বা উভয় পক্ষে কিউ বাদ দিলে 6। যাই হোক, যেভাবেই হোক আমরা করতে পারি। তাহলে এ ইজুকাল টু কত পেলাম, 6 একক। তাহলে নূতন যে বড় ঘন একক ঘনকটা তৈরি হবে, নূতন ঘনটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে লিখি। তাহলে এত কি হয়ে যাবে, সেমি, এখানে সেমি দিয়েছে, তাহলে 6 সেমি, এইটা অ্যান্সার হয়ে যাবে। কেমন, এইটা অ্যান্সার। এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার। আচ্ছা, একটা ঘর মানে ওই আয়ত ঘনকাকার ধরা হয়। এই ঘরের বলেছে যে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য, তার মানে কি, এটা এবং এইটা, বা এটা এবং এইটা, কেমন, দুটি সংলগ্ন দেওয়াল। আচ্ছা, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 12, একটা হচ্ছে বড়টা 12 মিটার, কেমন, আর একটা 8 মিটার। এবার বলছে যে ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। আচ্ছা, উচ্চতা দিচ্ছে 4 মিটার, দুটি ঘর সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে দৈর্ঘ্য 8 মিটার, কেমন। অ্যাকচুয়ালি এক্ষেত্রে মেঝেটা হয়ে যাবে কত, 12 মিটার ইন্টু 8 মিটার সমান 96 এত বর্গ মিটার। হ্যাঁ, মেঝেটা হয়ে যাবে। আমরা যদি মেঝেটাকে এটাকে এই রকম ধরি, তা সেক্ষেত্রে দুটি ঘরের দেওয়াল যদি ধরি আমরা, এইটা যদি 8 ধরি আর এইটা ধরি 12, তাহলে এইটার অংশ বা এই দেওয়ালটাও যদি ধরি, এদিকে যে দেওয়ালটা আছে সেইটা হচ্ছে 8, এরকম একটা আরেকটা ঘর আছে সাইডে, তাহলে কি হয়ে যাবে, মেঝেটা হয়ে যাবে কত, 8 হয়ে যাবে। তখন হয়ে যাবে 12 ইন্টু 8 মানে 96 বর্গমিটার এই মেঝেটা, কেমন, যেহেতু এই দেওয়ালটাকে এইভাবে নিয়ে করেছে আর কি। ঠিক আছে, তাহলে 96 মেঝের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি। এরপর আমরা পরের পোর্শন নিয়ে আসব। আশা করি খুব মন দিয়ে প্র্যাকটিস করবে, প্রত্যেকটি অঙ্ক খুব ভালো করে পড়বে, ধৈর্য ধরে স্থির মাথাতে প্রত্যেকটি পড়ে তারপর সলিউশনে যাবে, কেমন, আর প্রত্যেকটি সূত্র খুব ভালো করে নজরে রাখবে। বোঝা গেল? তাহলে আজ এই অবধি, পরের দিন আবার নতুন পোর্শন নিয়ে আসবো। থ্যাংক ইউ। যারা সাবস্ক্রাইব করনি, যেটা সবসময় বলে রেখেছি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি এক সময় সেগুলো নিয়ে আলোচনা করে দেবো, কেমন। ঠিক আছে।